আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান। রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রিসার্চ মেথোলজি অর্থাৎ গবেষণা পদ্ধতি ইন ইংলিশ ভার্সন এই সাবজেক্টটি বিবিএ অনার্স চতুর্থ বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে। যেহেতু এটি একটি ইংলিশ ভার্সন এবং বিজনেস কমিউনিকেশনের চেয়েও এর থিওরিটিক্যাল উত্তরগুলা খুবই কঠিন, আমি আমার এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন কলা কৌশল আলোচনা করব। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করা হলো। ভিডিওটি টেনে দেখলে অনেক কিছু মিস করবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে আর শুরু করা যাক। তো অবজেক্টিভ, অ্যাডভান্টেজ, মেরিটস, ইম্পর্ট্যান্ট, এসেনশিয়াল, ক্যারেক্টারিস্টিক, ফিচার, সিগনিফিক্যান্ট অর্থাৎ উদ্দেশ্য, সুবিধা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, বৈশিষ্ট্য, তাৎপর্য, এই যত সকল প্রশ্ন আছে এই প্রশ্নের ক্ষেত্রে এই পয়েন্টগুলা ব্যবহার করা যাবে। তারপর আসে ডিসঅ্যাডভান্টেজ, ডিমেরিটস, লিমিটেশন, অসুবিধা বা সীমাবদ্ধতা সমূহ। অসুবিধা বা সীমাবদ্ধতা জাতীয় যে সকল প্রশ্ন আছে এই প্রশ্নের ক্ষেত্রে এই পয়েন্টগুলা ব্যবহার করতে পারবো। আরেকটু কৌশল খাটাইলেই সুবিধার পয়েন্টগুলা অসুবিধা তৈরি করা যায়। সেটা কেমনে? কোনো শব্দের সাথে লেক অফ যদি লাগানো হয় অথবা কোনো শব্দের সাথে আন লাগানো হয়, কোনো শব্দের সাথে নট লাগানো হয়, তাহলে আমাদের সুবিধার পয়েন্টগুলাই অসুবিধা হয়ে যাবে। যেমন ইজি, সহজ, এটা একটা মনে করি সুবিধার একটা পয়েন্ট। এটার সাথে যদি আন লাগাই দেওয়া হয়, আনইজি, সহজ নয়, তার মানে এটা একটা অসুবিধার পয়েন্ট হলো। অথবা ইনক্রিজ ইফিসিয়েন্সি, এটা হলো সুবিধার একটা পয়েন্ট। এটার সাথে আমি ডিক্রিজ ইফিসিয়েন্সি লাগাই দেই, তাহলে আমাদের এটা অসুবিধার একটা পয়েন্ট হলো। এইভাবে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করব। তারপর আসি রিকোয়েস্টেড কন্ডিশন, কোয়ালিটিস অর্থাৎ শর্ত জাতীয় যত সকল প্রশ্ন আছে এই প্রশ্নের ক্ষেত্রে এই পয়েন্টগুলা ব্যবহার করা যাবে। তারপর আসি ডিফারেন্স, ডিস্টিংগুইশ অর্থাৎ পার্থক্য। এখন আসি আমরা পার্থক্য যখন আমরা শুরু করব, পার্থক্যের উপরে কিছু আমরা বাংলাতে লিখি। যেমন ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখা, এটা প্রশ্নে বলা আছে। তাহলে আমরা লিখি উত্তরের সময় ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির মধ্যে যথেষ্ট সম্পর্ক বিদ্যমান আছে, তারপরও কিছু পার্থক্য পরিলক্ষিত হয় যা ছক টেবিলে আলোচনা করা হলো। এইভাবে আমরা লিখে তারপর আমরা পার্থক্যটা শুরু করি। তাহলে এটা রিসার্চ মেথোলজিতে কেমনভাবে লিখব? তাহলে আমরা এভাবে লিখব, দেয়ার আর সাম ডিফারেন্স বিটুইন, পার্থক্য, নেমের জায়গায় আমরা দুইটা নাম দিব। যেমন মিন এবং মিডিয়ান, গড় এবং মধ্যমার সম্পর্কে পার্থক্য আসছে, তাহলে আমরা লিখব দেয়ার আর সাম ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মিডিয়ান, অর্থাৎ মিন আর মিডিয়ানের মধ্যে পার্থক্য রয়েছে। দ্য ফলোয়িং টেবিল ডিপিক্ট দ্য সেম, টেবিলে বর্ণনা করা হলো। অথবা কোনো একটা পার্থক্যের উপরে আমরা এইভাবে লিখতে পারি যে মিন অ্যান্ড মিডিয়ান আর ক্লোজলি রিলেটেড টার্মস অফ রিসার্চ মেথোলজি, দ্য ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মিডিয়ান আর টেবিল বেলো, এভাবেও আমরা লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি অলদো রিসার্চ মেথোলজি প্রসেস অ্যান্ড মডেল রিলেটেড ইজ আদার, দে হ্যাভ সাম ভেরিয়াস পয়েন্ট দ্যাট ডিস্টিংগুইশ দ্যাম, দ্য ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মিডিয়ান আর স্টেটেড উইথ দ্য ফলোয়িং পয়েন্টস। পার্থক্য আলোচনা করার আগে আমরা এই বিষয়গুলো লিখব। তাহলে আমাদের রিসার্চ মেথোলজিতে যে যে বিষয়ের পার্থক্য চাবো নেমের জায়গায় সেটা আমরা নাম লিখব। এখন আসি পার্থক্যের বর্ণনা। তো এখন বিভিন্ন বইয়ের মধ্যে পার্থক্যের পয়েন্টগুলো আমরা একই পাবো, কিন্তু পার্থক্যের বর্ণনা এক এক প্রশ্নের বেলায় এক এক রকমভাবে। এতগুলা পার্থক্য মুখস্থ করা তো সম্ভব নয়। তো একটা পার্থক্য শিখলেই কৌশল খাটিয়ে সব ধরনের পার্থক্যটা আপনারা তৈরি করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব আমি আলোচনা করব। তো এখন টেবিলে লিখলাম পয়েন্ট অফ ডিফারেন্স, পার্থক্যের বিষয়, নেমের জায়গায় লিখলাম মিন, আরেকটার জায়গায় নেমের জায়গায় লিখলাম মিডিয়ান, অর্থাৎ মিন আর মিডিয়ানের মধ্যে পার্থক্য। ডেফিনেশন, সংজ্ঞা। তো এখানে ডেফিনেশন এর ওটু কোনো সংজ্ঞা নেই, যদি থাকতো আপনাদের জন্য সেটাও আমি নিয়ে আসতাম, গুগল মামা সার্চ দিয়ে হইলেও নিয়ে আসতাম, কিন্তু এটা সম্ভব না। আসলে যে কোনো জিনিসের ওটু কোনো সংজ্ঞা হয় না। আমাদের এ পার্টে বিভিন্ন সংজ্ঞা শিখতে হবে, এই সংজ্ঞাগুলো এখন আমরা লিখে দেব, তাহলেই হবে। এখন পার্থক্যর বিষয়টা হলো একটা যদি হা হয় আরেকটা হলো না, অথবা প্রথমটাই যদি না হয় পরেরটা হবে হা।
হ্যাঁ আর না, না আর হ্যাঁ এর মাধ্যমে মূলত পার্থক্যটা তৈরি করা হয়। ডাটা, কালেক্টেড ডাটা ফলোস এনি ডিস্ট্রিবিউশন, সংগৃহীত তথ্য যে কোনো নিবেশন অনুসরণ করে। আরেকটা লিখলাম কালেক্টেড ডাটা ডাজ নট ফলোস এনি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সংগৃহীত তথ্য যে কোনো নিবেশন অনুসরণ করে না। রিকগনাইশন, স্বীকৃতি, ইট রিকোয়ার্স অফিসিয়াল রিকগনাইশন, অর্থাৎ এর অফিসিয়াল স্বীকৃতি প্রয়োজন। আরেকটার মধ্যে লিখলাম ইট ডাজ নট রিকোয়ার, এটার প্রয়োজন হয় না। তারপর আসি রিলেশন, ইট ইজ ইজি টু ডেভেলপ রিলেশনশিপ, সম্পর্ক গড়ে তোলা সহজ। আরেকটার মধ্যে লিখলাম ইট ইজ নট ইজি টু ডেভেলপ রিলেশন, সম্পর্ক গড়ে তোলা সহজ নয়। নেসেসারি, প্রয়োজনীয়তা, ইট ইজ এসেনশিয়াল ইন দিস রিগার্ড, এক্ষেত্রে এটা অপরিহার্য। আরেকটাতে লিখলাম ইট ইজ নট এসেনশিয়াল ইন দিস রিগার্ড, এক্ষেত্রে এটা অপরিহার্য নয়। তারপর আসি কোঅর্ডিনেশন, সমন্বয়। তো কোঅর্ডিনেশন ইজ পসিবল ইন দিস রিসার্চ মেথড, এই গবেষণায় পদ্ধতিতে সমন্বয় সম্ভব। আরেকটাতে লিখলাম কোঅর্ডিনেশন ইজ নট অলওয়েজ পসিবল ইন দিস রিসার্চ মেথড, এই গবেষণা পদ্ধতিতে সমন্বয় সম্ভব নয়। মেথড, ইট ফলোস স্পেসিফিক রিসার্চ মেথড, এটি নির্দিষ্ট গবেষণা পদ্ধতি অনুসরণ করে। আরেকটাতে লিখলাম ইট ডাজ নট ফলোস স্পেসিফিক রিসার্চ মেথড, এটি নির্দিষ্ট গবেষণা পদ্ধতি অনুসরণ করে না। লেভেল, হাইস্ট লেভেল অফ জেনারেলিটি, সাধারণত সর্বোচ্চ স্তর হয়। লোয়েস্ট লেভেল অফ জেনারেলিটি, সাধারণত এটি সর্বনিম্ন স্তর হয়। টুলস, টেক্সট অ্যানালাইসিস টুলস আর ইউজড, এটা টেক্সট বইয়ে ব্যবহার করা হয়। স্ট্যাটিস্টিক্যাল টুলস আর ইউজড, পরিসংখ্যানে এই টুলসগুলো ব্যবহার করা হয় বা সরঞ্জাম ব্যবহার করা হয়। স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ ইজ স্মল, নমুনার আকার ছোট হয়। আরেকটাতে লিখলাম স্যাম্পল সাইজ ইজ লার্জ, নমুনার আকার বড় হয়। পারপোজ, ইট হ্যাজ ভেরি ইম্পর্ট্যান্ট রিসার্চ পারপোজ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা উদ্দেশ্য আছে। আরেকটা লিখলাম ইট হ্যাজ সাম ইম্পর্ট্যান্ট রিসার্চ পারপোজ, এর গুরুত্বপূর্ণ গবেষণার উদ্দেশ্য আছে। ইউজ, ইট ইজ ইউজ ইন লার্জ রিসার্চ এরিয়া, এটি বড় গবেষণার এলাকায় ব্যবহৃত হয়। ইট ইজ ইউজ ইন স্মল রিসার্চ এরিয়া, এটি ছোট গবেষণা এলাকায় ব্যবহৃত হয়। নেচার, প্রকৃতি, ইট ইজ নট এ মেজার কনসেপ্ট, এটি একটি পরিমাপিত ধারণা নয়। আরেকটাতে লিখলাম ইট ইজ এ মেজার কনসেপ্ট, এটি একটি পরিমাপিত ধারণা। লজিক্যাল, ইট ইজ নট এ লজিক্যাল অ্যাসার্টন, এটি একটি যৌক্তিক দাবি নয়। আরেকটাতে লিখলাম ইট ইজ এ লজিক্যাল অ্যাসার্টন, এটি একটি যৌক্তিক দাবি। টাইম, ইট টেক্স টু মাচ টাইম টু মেক, অর্থাৎ এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে। আরেকটাতে লিখলাম ইট টেক্স লেস টাইম টু মেক, এটি তৈরি করতে কম সময় লাগে। স্কোপ, দ্য স্কোপ ইজ নট শর্ট, পরিধি বড় নয়। দ্য স্কোপ ইজ লার্জ, পরিধি বড়। অর্থাৎ আমরা এইভাবে পয়েন্ট সহকারে এবং কি বর্ণনাগুলা দিব। তো আমাদের একটু চেষ্টা থাকবে যে পাশের বর্ণনার সাথে যে পাশের বর্ণনা মিলবে তখন তাই দিতে হবে। তো এখন আসি অবজেক্টিভ অ্যাডভান্টেজ, মেরিটস, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, ক্যারেক্টারিস্টিক, ফিচার, সিগনিফিক্যান্ট, এই জাতীয় যে সকল প্রশ্ন আসুক না কেন সেক্ষেত্রে আমরা উত্তরটা এইভাবে শুরু করব যে দেয়ার আর মেনি অবজেক্টিভ অথবা অ্যাডভান্টেজ অথবা ইম্পর্টেন্ট অথবা এসেনশিয়াল, বা যে কোনো প্রশ্ন আসুক না কেন ওইটা আমরা দিব অফ। যদি বলে মিনের অবজেক্টিভ লিখব তাহলে আমরা লিখব দেয়ার আর মেনি অবজেক্টিভ অফ মিন, অথবা মিডিয়ানের ইম্পর্টেন্ট লিখব, গুরুত্ব লিখব দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট অফ মিডিয়ান, অথবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গণসংখ্যা নিবেশনের আমরা অ্যাডভান্টেজ লিখব, সুবিধা লিখব। তাহলে আমরা লিখব এই জায়গায় দেয়ার আর মেনি অ্যাডভান্টেজ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা যে প্রশ্নের সুবিধা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য যাই আসুক না কেন অফ দে আমরা সে প্রশ্নের নামটা লিখে দেব। তারপর লিখব দ্য অবজেক্টিভ হলে অবজেক্টিভ, অ্যাডভান্টেজ হলে অ্যাডভান্টেজ, ইম্পর্টেন্ট হলে ইম্পর্টেন্ট, এসেনশিয়াল হলে এসেনশিয়াল, আর ডিসকাস ভ্যালু নিচে আলোচনা করা হলো। তো এই সেন্টেন্সগুলো লিখে প্রথমে আমরা পয়েন্টগুলা লিখব, 10-12টা যাই পারি বা আরও কেউ বেশি পারি, পয়েন্টগুলো লিখব। লিখলেই আমাদের এক পৃষ্ঠা কিন্তু লেখা হয়ে যাবে। তার পরবর্তী পৃষ্ঠায় আমাদের বর্ণনা শুরু করব। তো এখন বর্ণনাগুলো আমরা কি লিখব?
তো আমার কাছে এই পয়েন্টগুলার অটো বর্ণনা রয়েছে। তো আপনারা অটো পয়েন্টের বর্ণনা সংগ্রহ করতে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন এই পয়েন্টের মধ্যে যেমন কিছু জায়গায় নেম থাকবে, ওই নেমের জায়গায় আমরা প্রশ্নের নামটা লিখব। যেমন মিডিয়ানের অবজেক্টিভ আসছে ডিসিশন মেকিং, ওই জায়গায় মিডিয়ান আমরা লিখব। তারপর পয়েন্টের বর্ণনাগুলো লিখে আমরা যখন উপসংহারে আসব এইভাবে দিতে পারি, ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, উপরের আলোচনা থেকে ইট ইজ ভেরি ক্লিয়ার, আমরা পরিষ্কার যে দ্যাট আমি কার সম্পর্কে আমি অবজেক্টিভ, অ্যাডভান্টেজ বা ইম্পর্টেন্ট এগুলা লিখব, সেই প্রশ্নের একটা নাম লিখব। যদি আমি মিনের অবজেক্টিভ লিখি তাহলে আমাদের লিখতে হবে ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট মিন অফার্স মেনি অবজেক্টিভ হলে অবজেক্টিভ, অ্যাডভান্টেজ হলে অ্যাডভান্টেজ বা ইম্পর্টেন্ট হলে ইম্পর্টেন্ট, যেখানে একটা দিয়া টু অ্যান অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার ফোর হেল্পস টু অবটেইন অর্গানাইজেশন অবজেক্টিভ। তাহলে যে প্রশ্নের উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য যাই আসুক না কেন নেমের জায়গায় সে নামটা আমরা উল্লেখ করব। তারপর আসি অসুবিধা যে সকল প্রশ্ন আছে এই প্রশ্নের পয়েন্টগুলা তো এইগুলা দিব, এখন এগুলার আবার অটো বর্ণনা রয়েছে। আমরা যদি এই পয়েন্টগুলার অটো বর্ণনা শিখি তাহলে আমরা যে কোনো ডিসঅ্যাডভান্টেজ বা ডিমেরিটস বা লিমিটেশন জাতীয় প্রশ্ন আসুক না কেন এই প্রশ্নের উত্তরগুলো আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। তারপর এই পয়েন্টগুলার বর্ণনা লেখার পরে আমরা যখন উপসংহারে আসব, দ্য অ্যাবভ লিমিটেশন অথবা ডিসঅ্যাডভান্টেজ বা ডিমেরিটস যে কোনো একটা দিয়ে ক্রিয়েটস ব্যারিয়ার্স বাধা সৃষ্টি করে অন দ্য ওয়ে অফ রিসার্চ মেথোলজি অ্যান্ড রিডিউস পপুলারিটি অফ, যে প্রশ্নে লেখা থাকবো ওই প্রশ্নের আমরা নাম লিখব। এখন আসি রিকোয়েস্টেড কন্ডিশন কোয়ালিটিস, অর্থাৎ শর্ত জাতীয় যে সকল প্রশ্ন আছে এই প্রশ্নের বেলায় এই নিচের পয়েন্টগুলো আমরা তো ব্যবহার করব। তো আমি আগেই বলছি পয়েন্টগুলো আমরা এক পৃষ্ঠায় লিখে নেব, তার পরবর্তী পৃষ্ঠায় আমরা বর্ণনা শুরু করব। এই শর্ত জাতীয় প্রশ্নের অটো বর্ণনা রয়েছে, আমরা যদি এই অটো বর্ণনাগুলো শিখি তাহলে যে কোনো রিকোয়েস্টেড কন্ডিশন কোয়ালিটিস জাতীয় প্রশ্ন আমরা সহজে অ্যান্সার করতে পারি। পয়েন্টের শুরুতে লেখা যেতে পারে ইট ইজ এ নেক্সট আইটেম, অথবা কোনো একটা পয়েন্টের শুরুতে লিখব ইট ইজ এ ইম্পর্টেন্ট আইটেম, অথবা কোনো একটা পয়েন্টের শুরুতে লিখব ইট ইজ এ ভেরি এসেনশিয়াল ইম্পর্টেন্ট আইটেম, অথবা আমরা লিখতে পারবো ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট আইটেম। এইভাবে আমরা পয়েন্টের শুরুর লাইনটা আমরা যদি এভাবে লিখি তাহলে আমাদের এমনিতে একটা করে লাইন হইতেছে, আমাদের এই কৌশলটা অবলম্বন করতে হবে। আবার কোনো সময় আমরা পয়েন্টের বর্ণনা দিতে যায় আমরা অনেক সময় আটকে পড়ি। তখন অনেক সময় দেখা যায় যে সহজ জিনিসটাই মনে থাকে না, অথবা একটা শব্দ বানান খুবই কঠিন, তাহলে এটা কিভাবে আমরা সমস্যার সমাধান করব? মনে করি প্রশ্নের উত্তরটার মধ্যে কলম লিখতে হবে, সেন্টেন্সে কলম লিখতে হবে। এখন কলম মানেই যে পেন যেই হলো কলম, এটা আপনার মনে নাই, সহজ জিনিসটাই মনে নাই। এখন এই সহজ জিনিসটা সামনে পিছনে কাউকে জিজ্ঞাসা করতে পারতেছে না, শরম পাইতে পারেন, তো অসুবিধার কোনো কারণ নাই, আপনি নিজে থেকে এটি লিখতে পারবেন। সেটা হলো কলমটা আমরা এইভাবে মেসেজের মতো করে লিখব, COLOM কলম। তাহলে মাঝে মধ্যে আমাদের যদি কোনো সমস্যায় সম্মুখীন হই তাহলে এইভাবে আমরা ওই জায়গায় মেসেজের মতন করে আমরা ওই জিনিসটা আমরা লিখে দিব, অথবা একটা বানান কঠিন আসলো ওই বানানটা ওই জায়গায় আমরা মেসেজের মতন করে লিখে দিব। কিন্তু সবগুলা এরকম কিন্তু লেখা যাবে না, যখন আমরা সমস্যায় সম্মুখীন হব তখন ওই জায়গায় ওই সিস্টেমটা অবলম্বন করতে হবে। অনেকে অনেক জায়গায় থেকে পয়েন্টের বর্ণনা শুরু করে। এখন আমি একটা কৌশল শিখাবো, তো এখান থেকে আমি যদি পয়েন্টের বর্ণনা শুরু করি তাহলে কম কিছুতে বেশি কিছু দেখা যাবে। যেমন আমরা এই সিস্টেমেও লিখব না প্রশ্নের পয়েন্টের বর্ণনা, অথবা এই সিস্টেমেও লিখব না, আমরা লিখব এই সিস্টেমে। তাহলে কী হবো, লাইনটাও বেশি বেশি মনে হবে, অল্পতে বেশি কিছু দেখা যাবে, আবার অতিরিক্ত পেজও লেখা যাবে এভাবে কৌশল অবলম্বন করলে। তো যা হোক, আমরা যখন বিভিন্ন প্রশ্নের শেষে উপসংহার দেই
সেই ক্ষেত্রে আমরা অনেকে এভাবে দেই, যেমন বাংলাতে যদি আমি বলি যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, আরেকটা প্রশ্নের শেষে আমরা যদি এভাবে দিই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, আরেকটা প্রশ্নের উত্তর শেষেও আমি লিখলাম উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, তাহলে একই জিনিস বারবার ব্যবহার করলে শ্রুতিমধুর কম লাগে, খারাপ দেখা যায়, খারাপ শোনা যায়। তাহলে এটা আমরা লিখব না। এটা আমরা লিখতে পারি এভাবে যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, অথবা উপসংহারে এভাবে লিখতে পারি পরিশেষে বলা যায় যে, অথবা আমরা লিখতে পারি সব শেষে বলা যায় যে। এভাবে একটু ভিন্নতা আনার চেষ্টা করব, তাহলে জিনিসটা সৌন্দর্য পাবে। সেটা ইংরেজিতে কিভাবে দিব? আমরা উপসংহারে এইভাবে লিখতে পারি, তাহলে শুরুটা যে অ্যাট দ্য এন্ড উই ক্যান সে দ্যাট, আমরা পরিশেষে বলতে পারি যে, অথবা আমরা লিখতে পারি অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট, এভাবেও লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইট ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড দ্যাট, যে যাই মনে চাইলো লিখলেন। তো আমরা এই শুরুটা এইভাবে লাইনটা আমরা শুরু করতে পারি। তাহলে ভিন্ন ভিন্ন উপসংহারে একটু ভিন্নভাবে লিখলে প্রশ্নের উত্তরটা সবচেয়ে সুন্দর হয়। আমরা বিভিন্ন কৌশল খাটানোর চেষ্টা করব, তাহলে এই সাবজেক্টে ভালো রেজাল্ট করা সম্ভব। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন রাকিব স্যার ইউটিউব চ্যানেল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যান। আসসালামু আলাইকুম।